সেবার ঘুরতে ঘুরতে আমি গিয়ে পড়েছিলাম মোহনপুর নামের একটা গ্রামে। সেই গ্রামে গিয়ে পড়ার পেছনে আরো একটা কারণ রয়েছে। সেই গ্রামের শ্মশানে নাকি এক সাধক বেশ কিছুদিন ধরে রয়েছে, এমন একটা খবর পেয়েছিলাম। সেই খবর পেয়েই সেখানে যাওয়ার জন্য মন কেমন চঞ্চল হয়ে উঠেছিল। তোমরা জানো, সাধু সন্ত পেলে আমি বেরিয়ে পড়ি। তাদের সাথে থেকে তাদের কাছে অনেক কিছু জানার প্রবল ইচ্ছে আমায় বারবার আকর্ষণ করে। তেমনই ইচ্ছে হওয়ায় আমি মোহনপুর গ্রামের শ্মশানে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু শ্মশানে গিয়ে দেখি সেই সাধক আর সেখানে নেই, সেখান থেকে চলে গেছে। তাই নিরুপায় হয়ে একরকম মনক্ষুণ্ণ হয়েই সেখান থেকে মোহনপুর গ্রামে গিয়ে ঢুকলাম। জল তেষ্টায় ক্লান্ত হয়েছিলাম বলে গ্রামের একটা বাড়িতে জল খাওয়ার জন্য গিয়ে উপস্থিত হলাম। তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বললাম, বাড়িতে কেউ আছো? একটু জল খাওয়াতে পারবে? আমি পথিক, জলের জন্য কষ্ট পাচ্ছি। ঘরের ভেতর থেকে একজন উত্তর দিল, দাঁড়ান, এক্ষুনি আনছি। জল নিয়ে এসে সে আমার হাতে দিতে যাবে এমন সময় সে থমকে গেল। আমি তার মুখের দিকে ভালো করে তাকাতেই দেখলাম সে যে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তাকে ভয় আর রাগ দুটোই বলা চলে। আমি তার অবাক মুখের দিকে তাকিয়ে তার হাত থেকে জলের গ্লাসটা নিতে যেতেই সে সেই গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। এমন একটা ঘটনায় আমি অবাক হয়ে গেলাম। সে তখনই বলে উঠল, আমাদের এত বড় ক্ষতি করে দিয়ে যাওয়ার পরেও আপনার স্বাদ মেটেনি, আবার আবার এসেছেন আমাদের বাড়িতে? তার কথা শুনে আমি কিন্তু বেশ অবাক হলাম, কারণ এই বাড়িতে তো দূর, এই গ্রামে আমি এর আগে কখনো আসিনি। তাই একটু অবাক গলাতেই বললাম, এইসব কি বলছো বলো তো? আমি তোমার বাড়িতে জীবনে কখনো আসিনি, এই গ্রামেই আমি কখনো পা রাখিনি। আবার মিথ্যে কথাও বলছেন। এই 7 দিনের মধ্যে আপনার গায়ের রং এতটা ফর্সা হয়ে গেল কি করে? আর মাথার চুল এত ছোট করলেন কিভাবে? কথাটা বলতে বলতে সে আমায় যে ভালো করে নিরীক্ষণ করছে সেটা বুঝতে পারছিলাম। আমার এবার একটু রাগ হলো। আমার মুখের সামনে থেকে সে জলের গ্লাস ফেলে দিয়েছে, তার উপর এমন সব অদ্ভুত কথা বলছে। তাই বললাম, পথিক জল কষ্টে তোমার কাছে জল চেয়েছে, তুমি তার মুখের সামনে থেকে জলের গ্লাস ফেলে দিলে। তা তোমার এতে যাতে কোনো ক্ষতি না হয় তার প্রার্থনা আমি মধুসুন্দরী দেবীর কাছে করব। তবে ভবিষ্যতে কখনো এমন কাজ করো না, এতে তোমারই পাপ বাড়বে। চললাম আমি। কথাটা বলে পিছু ফিরে কয়েক পা হেঁটে এসেছি, হঠাৎ পেছন থেকে সে ডেকে বলল, দাঁড়ান 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 ঠাকুরমশাই, সত্যি করে বলুন তো, আপনি কে? আপনি কি সে নন? আমি একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, সে বোধহয় আমার সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলেছে। তাই মনের জমতে থাকা রাগ আর খারাপ লাগা টুকুকে সামান্য দমিয়ে রেখে তার দিকে ঘুরে বললাম, সত্যি বলছি, আমি তোমাদের গ্রামে এর আগে কখনো আসিনি, তোমার সাথে আমার কোনোদিনও দেখাই হয়নি। সে আরো কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আমার চারপাশে একবার ঘুরে নিয়ে দেখে বলল, কিন্তু এতটা মেয়ে কি করে হয় ঠাকুরমশাই? তার গায়ের রং সামান্য চাপা, আর তার শরীর থেকে একটা উৎকট গন্ধ বেরিয়ে আসে। মাথার চুল আপনার চেয়ে বেশ খানিকটা বড়, তবে এছাড়া আর কোনো পার্থক্য নেই। না না, আর হ্যাঁ, তার পিঠের কাছে একটা বড় জরুল ছিল, আপনার তা নেই। আমার ভুল হয়েছে ঠাকুরমশাই, আপনি একটু দাঁড়ান, আপনার জন্য এক্ষুনি জল নিয়ে আসছে। তার কথায় কিন্তু তখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অবাক হয়ে তার বাড়ির দাওয়ার উপর বসলাম। মনে মনে বুঝতে পারছিলাম সে কিছু একটা ভুল করছে। আমায় তাহলে কি কারো সাথে গুলিয়ে ফেললো? যদিও এটুকু না বোঝার মতো ক্ষমতা আমার নেই, সেটাই হবে এটাই ভাবলাম। একটু পরেই কার্তিক যখন বাইরে বেরিয়ে এলো, তখন তার হাতে নতুন জলের গ্লাস।
এখন তো মাটির জলের গ্লাস খুব একটা ব্যবহার হয় না, তখন কিন্তু মাটির জলের গ্লাস ছিল। মাটির গ্লাসটা উঠোনের একপাশে ভাঙা অবস্থায় পড়েছিল। আমি সেদিকেই তাকিয়েছিলাম। কার্তিক আমার সামনে এসে জলের গ্লাসটা আমায় তুলে দিয়ে হাত জোর করে বলল, ঠাকুরমশাই, আমার ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে আপনি যদি সবটা জানতে পারতেন তাহলে আপনিও বুঝতেন কেন আমি আপনার সাথে এমন ব্যবহার করেছি। আমি জল পান করে সামান্য সুস্থ বোধ করলাম। তারপর শান্ত গলাতেই বললাম, ক্রোধ সংবরণ করা যে শিখতে হবে। ক্রোধ মানুষকে দিয়ে এমন অনেক কিছু করিয়ে নেয় যা সে স্বাভাবিক অবস্থায় কোনো সাধারণ মানুষ করতেই পারে না। নিজের ক্রোধকে সংবরণ করা শেখো, না হলে কিন্তু বিপদে পড়বে। আচ্ছা, এখন বলো তো আসলে কি হয়েছিল? গল্প শুরু করার আগেই তারানাথ প্রথমেই আমাদের বলে দিয়েছিল যে সে তার মতোই দেখতে আরো একজনকে দেখেছিল। তাছাড়া কার্তিকও তেমনই একটা আভাস দিয়েছিল। তাই আমাদের ব্যাপারটা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। তবু বললাম, আচ্ছা ঠাকুরমশাই, উনি আপনার মতো দেখতে আরো একজনকে দেখেছিলেন, সেটা যদি হয়েও থাকে, কিন্তু তাতে তার উপর এত রাগ থাকার কারণটা কি? তারানাথ আমাদের কথার উত্তর দিল না, তার বদলে বলতে লাগলো, কার্তিকের চরম ক্ষতি করে গিয়েছিল সেই সাধক। আসলে সে ছিল একজন কাপালিক। কার্তিকের বাড়িতে সে জলের জন্য এসেছিল। ঠিক আমার মতোই জল পান করার পরে কার্তিকের বাড়িতে সে একদিন ছিল। সচরাচর কাপালিকরা ঘরে থাকে না, কিন্তু সেখানে থেকে যাওয়ার আগে সেই কাপালিক কার্তিকের ছোট মেয়েটিকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিল। তবে সেটা কিন্তু কার্তিকের সম্মতিতে নয়। সেদিন অনেক রাত্রে কার্তিক বুঝতে পেরেছিল তার ঘরে কেউ ঢুকছে আর তার মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এমনটা যে কেন হয়েছিল তা কার্তিক বুঝতে পারেনি। তার ঘুম ভেঙে যাওয়ায় ধড়মড় করে উঠে সে দেখতে পায় তার মেয়েটিকে নিয়ে সেই কাপালিক চুপি চুপি বেরিয়ে যাচ্ছে। সেটা দেখেই তার মাথায় আগুন জ্বলে ওঠে। তাড়াতাড়ি সে এগিয়ে গিয়ে কাপালিকের কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয়। কাপালিক যখন তার উপর রেগে তাকে বলেছিল ওই মেয়েটিকে বলি দিতে পারলে তার সাধনা সিদ্ধ হবে, তাই সে কার্তিকের কাছে ওই মেয়েটিকে চেয়েছিল। তার বদলে সে কার্তিক যা চাইবে তাকে তাই দেবে। কিন্তু কার্তিক কিছুই চায়নি। কেই বা চায় নিজের মেয়েকে ওরকম একটা পাষণ্ড কাপালিকের কাছে নিজের হাতে তুলে দিতে, যে মেয়েকে কাপালিক আবার বলি দেবে বলে চেয়ে নিয়ে যাচ্ছে। এই নিয়ে কার্তিক আর কাপালিকের সাথে সামান্য কথা কাটাকাটি হয়। তারপর কাপালিক চলে যাওয়ার সময় বলেছিল, যে মেয়েকে বাঁচাতে তুই আমার সাথে দুর্ব্যবহার করলি, সেই মেয়েকে তুই বাঁচাতে পারবি না। মাত্র 3 দিনের মধ্যে তোর মেয়ে মারা যাবে। কার্তিক ভয়ে মেয়েকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরেছিল। কাপালিক রাগী দৃষ্টি তাদের দিকে নিক্ষেপ করে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু তার মাত্র 3 দিনের মাথায় সাপের কামড়ে মেয়েটি মারা যায়। বাড়ির মধ্যে সাপ আসাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ঘরের মধ্যে সেই সাপ ঘুমন্ত মেয়েটিকে কেটেছিল। আর সেই কারণেই কার্তিকের সেই কাপালিকের উপরে রাগ হয়েছে। সে আমায় প্রথম দেখে সেই কাপালিক ভেবেই আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছিল। সমস্ত কথা বলতে বলতে কার্তিক কেঁদে ফেলেছিল। তার চোখের কোল বেয়ে জল নেমে আসতে লাগলো। কার্তিকের স্ত্রীও দরজার একপাশে দাঁড়িয়ে শাড়ির আঁচলে মুখ লুকোলো। কথা শেষ করে কার্তিক বলল, ঠাকুর মশাই, মারা যাওয়ার আগে মেয়েটা রাতের বেলা 2 দিন ভয় পেয়ে উঠেছিল। বারবার বলতো তার মনে হয় ঘরের কোন থেকে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। আমার বউ মেয়েকে নিয়ে পাশের ঘরে ঘুমোয়, আমি ঘুমোই এই ঘরে। রাতে উঠে মেয়েকে অতি কষ্টে শান্ত করতাম। হায় ঠাকুরমশাই, কিন্তু তখন কি আর জানতাম এমনটা ঘটে যাবে। এখন আমাদের মনে হয় রাতের বেলা যেন ঘরের ভেতর কেউ হাঁটে, কিন্তু বন্ধ ঘরের ভেতর কি আসবে বলুন তো ঠাকুরমশাই?
আমি তার কথা শুনে চমকে উঠেছিলাম। এসব কাপালিকদের ক্ষতি করার ক্ষমতা প্রবল। সে যদি কার্তিকের মেয়েকে এভাবে মারতে পারে তাহলে কার্তিক ও কার্তিকের বউয়েরও বিপদ রয়েছে। আমি তাই একটু ভেবে নিয়ে বললাম, আচ্ছা কার্তিক, আমারও মনে হয় সে কাপালিক তোমাদের এত সহজে ছেড়ে দেবে না। শুধু তোমার মেয়ে নয়, তোমাদেরও ক্ষতি করার চেষ্টা করবে সে। আপনিও তো সাধক ঠাকুরমশাই, আপনি পারেন না আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে? আমার মেয়েটা তো গেল, এবার আমার আর আমার বউয়ের যদি কিছু হয় তাহলে ঠাকুরমশাই। দেখো কার্তিক, আমার ক্ষমতা অতি সামান্য। সেই কাপালিক যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে আটকানোর চেষ্টা করতে পারি, কিন্তু পুরোপুরিভাবে সফল হব কিনা জানি না। তবে তোমাদের এই বিপদে ফেলে আমি এখান থেকে চলে যাব না, আমি এখানেই থাকবো। আচ্ছা, সেই তান্ত্রিক যাওয়ার সময় তোমাদের কিছু দিয়ে গিয়েছিল বা তোমাদের বাড়িতে কিছু রেখে গিয়েছিল কি? এমন কিছু কি তোমাদের মনে আছে? না ঠাকুরমশাই, তেমন কিছু তো মনে পড়ে না। তবে আমাদের অজান্তে বাড়ির মধ্যে যদি কিছু রেখে দিয়ে যায় তাহলে সেই ব্যাপারে তো আমি কিছু জানি না। কার্তিকের কথায় আমি উঠে দাঁড়ালাম। বাড়ির চারপাশটা ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোথায় কিছুই পাওয়া গেল না। একসময় অধৈর্য হয়ে বললাম, আজ রাতটা আমি তোমাদের বাড়িতেই থাকবো। তারপর দেখব রাতের বেলা তোমার বাড়িতে কে প্রবেশ করে। তবে আমি এখন একটু বেরোবো, চিন্তা করো না, আমি সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসব। কার্তিক আমার কাছে জানতে চাইল আমি কোথায় যাব, কিন্তু তার কিছুই আমি কার্তিককে খুলে বললাম না। তাকে শান্ত করে তার বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মধ্যে এদিক ওদিক ঘুরতে লাগলাম। কার্তিকের ক্ষতি করার জন্য সেই কাপালিককে অন্তত আশেপাশে কোথাও থাকতে হবে। আর একটা ব্যাপার হতে পারে, সেই কাপালিক কার্তিকের বাড়িতে এমন কিছু একটা রেখে গেছে যার মাধ্যমে অশুভ শক্তি কার্যকর হচ্ছে ও ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু এই দুটো কারণের একটাও সন্দেহজনক কিছু, কিন্তু সেদিন আমি কিছু খুঁজে পেলাম না। গ্রামের শ্মশানে আমি নিজেই ছিলাম। তাছাড়া গ্রামের মধ্যে আরো যে কটা ফাঁকা জায়গা, পরিত্যক্ত স্থান রয়েছে, সেখানে খুঁজেও কাউকে দেখতে পেলাম না। একসময় হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে বিকেলের দিকে কার্তিকের বাড়িতে ফিরে আসলাম। ফিরে এসে শুনতে পেলাম কার্তিকের বউয়ের শরীর অসুস্থ। তাড়াতাড়ি তার ঘরে গিয়ে দেখলাম সে বিছানায় শুয়ে রয়েছে। তার গায়ে প্রবল জ্বর। জ্বরের মধ্যে সে আবল তাবল বকেই চলেছে। তার কথাগুলো অনেকটা এরকম, আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ওই তো আমার মেয়ে, ওই তো আমার কাছে আয়, কাছে আয় আমার, আয় মা, কাছে আয়। জ্বরের ঘোরে তখন প্রলাপ বকা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। তাহলে কি সেই কাপালিকের অশুভ ক্রিয়া কাজ করতে শুরু করেছে? কার্তিক বিছানার এক পাশে বসে কেঁদে চলেছিল। লোকটাকে দেখে বড্ড খারাপ লাগছিল। কিছুদিন আগে নিজের মেয়েকে হারিয়েছে, এখন তার বউয়ের এমন অবস্থা। আমি মনে মনে কিছু একটা ভেবে সামনে এগিয়ে গিয়ে কার্তিকের স্ত্রীর কপালে হাত রাখতে যাব, ঠিক তখনই মনে হলো যেন কেউ আমায় প্রচন্ড ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। গোটা ব্যাপারটায় আমি যতটা অবাক হয়েছিলাম তার চেয়ে বেশি অবাক হয়েছিল বোধহয় কার্তিক। আমার চোখের সামনে একটু আগেই সে তার বউয়ের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করেছে, কিন্তু আমি হাত দিতে যেতেই এমনটা হলো কেন? আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে সে বলল, কি হলো ঠাকুরমশাই, আপনি এমন পিছিয়ে গেলেন কেন? আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। মনে হলো কার্তিকের বউয়ের চারপাশে যেন কেউ একটা বন্ধন তৈরি করে রেখেছে।
আর সেই বন্ধনই কাটিয়ে তাকে ছোঁয়ার মতো ক্ষমতা আমার নেই তা স্পষ্ট বুঝতে পারছিলাম। আমার প্রতিপক্ষ যে রয়েছে তার ক্ষমতা সাধারণ নয়। এমন একজন প্রতিপক্ষের সাথে লড়াই করবই বা কি করে, আর কার্তিকের সাহায্যে করবই বা কি করে, সেটাই আমি মনে মনে ভেবে চললাম। কার্তিক আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আমার কাছে এসে একটা হাত দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বলল, কি হলো ঠাকুরমশাই? আপনি আপনি ঠিক আছেন তো? আমি চলে যাওয়ার পরে তোমার বাড়িতে কি কেউ এসেছিল? না ঠাকুরমশাই, আপনি চলে যাওয়ার পর বাড়িতে তো কেউ আসেনি, এমনকি আমরাও কোথাও যাইনি। কিন্তু কেন বলুন তো? আর কোনো কথার উত্তর আমি কিছুই বলতে পারছিলাম না। আমার কেমন যেন মনে হচ্ছিল কিছু একটা যেন আমি বলতে চাচ্ছিলাম, কিছু একটা যেন আমি ঠিক ধরতে পারছি না। সেটা ধরতে পারলেই এই বিপদ থেকে বাঁচানোর একটা রাস্তা আমি খুঁজে পাবো। আমি আরো একবার এগিয়ে গিয়ে কার্তিকের বউয়ের বিছানায় যে কোনো একটা অংশ স্পর্শ করতে যেতেই ঠিক আগের বারের মতোই একটা ধাক্কা খাবো বলে ভেবেছিলাম, কিন্তু এইবার তা হলো না। তার বদলে কার্তিকের স্ত্রী কেমন যেন করতে লাগলো, যেন মনে হচ্ছে প্রবল যন্ত্রণা তার শরীরে হচ্ছে। আমি আবার দু পা পিছিয়ে আসি। আমি পিছিয়ে আসতে সে কিন্তু শান্ত হয়ে গেল। আমরা দুজনেই কেমন অবাক হচ্ছিলাম এই দৃশ্য দেখে। আরো একবার সেই প্রচেষ্টা করতে আগের বারের মতোই হলো। আমি এগিয়ে যেতেই কার্তিকের স্ত্রীর শরীরে কেমন প্রবল বেদনা উঠছে। আমি পিছিয়ে আসতেই সবকিছু আগের মতোই স্বাভাবিক। আমি আর তাকে কষ্ট না দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে অন্ধকার নেমে এসেছে, সন্ধে একটু আগেই হয়েছে। আমি অন্ধকারে দাওয়ার উপরে বসে চুপ করে ভাবতে লাগলাম কি করা যায়। বারবার মনে করতে লাগলাম এমন কোনো কথা আমি এর আগে শুনেছি কি সেই কথা যা মানে করলে একটা উপায় বের হবে। আর সেসব ভাবতে ভাবতে আমার মনে পড়ল। কি মনে পড়লো ঠাকুরমশাই? এমন কথা আমি এর আগেও শুনেছি। কোনো অশুভ তন্ত্রক্রিয়ার দ্বারা কোনো মানুষকে বিপদে ফেলার জন্য অশুভ শক্তি আশেপাশে একটা বলয় তৈরি করে রাখে মাঝে মাঝে। তবে অতি উচ্চ স্তরের সাধক কিংবা ক্ষমতাশালী সাধক না হলে এ কাজ করা সম্ভব নয়। যাতে তার উপর আমি কোনো তন্ত্র মন্ত্র প্রক্রিয়া করে তাকে বাঁচাতে না পারি তার জন্য এমনটা করা। কিন্তু তার জন্য তো এই বাড়িতে কোনো একটা মাধ্যম থাকা প্রয়োজন, যে মাধ্যম দিয়ে ওই অশুভ ক্রিয়া করা যায়। আমি বসে শান্তভাবে ভাবতে লাগলাম। বেশ খানিকক্ষণ পরে কার্তিক ঘর থেকে বেরিয়ে এসে আমার পাশে বসলো। তারপর বলল, ঠাকুরমশাই এখন বউ সুস্থ রয়েছে, ঘুমোচ্ছে, কিন্তু ঠাকুরমশাই কোনো বিপদ হবে না তো? আমি তাকে বলতে পারলাম না যে আসলে তোমার বউ ঘুমোচ্ছে না। তার আশেপাশে ধীরে ধীরে অশুভ কালো ছায়া নেমে আসছে। সে মৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে তাকে বার করার জন্য একটা কিছু প্রয়োজন। ঠাকুরমশাই আমার বউ বাঁচবে তো? আমার বউ বাঁচবে তো ঠাকুরমশাই? তার কথার কোনো উত্তর আমি দিতে পারলাম না। অন্ধকারে উঠোনের মধ্যে নেমে এলে তারপর কার্তিককে একটা হ্যারিকেন আনতে বলে ভালো করে চারপাশটা খুঁজে দেখতে লাগলাম। কার্তিকের বাড়ির উঠোনে বেশ কয়েকটা গাছ ছিল। একটা আম গাছের কাছে এসে দাঁড়াতে হঠাৎ করে গোটা শরীরটা কেমন যেন কেঁপে উঠল। দিনের বেলা এখানে এসে দাঁড়িয়েছি, কিন্তু তেমন তো কিছু হয়নি। তাহলে এখন এমনটা হলো কেন? তার মানে কি রাতের অন্ধকারে সেই অশুভ শক্তির ক্ষমতা বৃদ্ধি পায় বলে আমার এমনটা মনে হচ্ছে? তাই মনে হচ্ছে ভেবে খুঁজে বেরালাম। আম গাছের পেছনের দিকে এগিয়ে গেছি, হঠাৎ করে কেমন একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসে লাগলো। ঠিক শ্মশানে পোড়া চিতার কাঠ থেকে যেমন গন্ধ বেরিয়ে আসে তেমনই গন্ধ। আর ব্যাপারটা মনে হতেই তাড়াতাড়ি কার্তিককে বললাম, কার্তিক, আশেপাশে খুঁজে দেখো তো কোথাও কোনো পোড়া কাঠ রয়েছে কিনা।
কথাটা তাকে বলতে বলতেই আমি মনে মনে স্পষ্ট বুঝতে পেরেছিলাম ওই শ্মশানের পোড়া কাঠ আসলে কার্তিকের পারিবারিক জীবনে এমন বিপদ নামিয়ে এনেছে। কার্তিক অন্ধকারে আমার মুখ দেখে বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, তাই দুজন মিলে ভালোভাবে খুঁজে দেখার চেষ্টা করলাম। গোটা উঠোনের মধ্যে খুঁজে চলেছি, ঠিক সেই সময় অন্ধকারে বাইরে থেকে কারো একটা হাসির শব্দ ভেসে এলো। এখানে একটা কথা বলে রাখা ভালো, আসলে ঘরটা গ্রামের একদম শেষের দিকে শ্মশানের কাছে। আমি তাই শ্মশান থেকে বেরিয়ে তার বাড়িতেই প্রথম গিয়েছিলাম। এখন সেই হাসিটা যে শ্মশানের দিক থেকে ভেসে আসছে তা স্পষ্ট বোঝা যায়। হাসিটা শুনতে পেয়ে কিন্তু কার্তিক কেমন যেন ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই ও কে হাসছে? ওভাবে কে হাসছে ঠাকুরমশাই? ওভাবে কে হাসছে? আমি বুঝতে পারছিলাম কার্তিক ভয় পাচ্ছে, কিন্তু এখন ভয় পাওয়ার মতো সময় নয়। এখন মনোযোগ রাখতে হবে, শক্ত হয়ে কাজ করতে হবে। তাই বললাম, ওদিকে কান দিও না কার্তিক, তুমি খোঁজো খোঁজো, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাড়াতাড়ি খোঁজো না, না হলে তোমার স্ত্রীর বিপদ ঘটবে, তাড়াতাড়ি কার্তিক। কার্তিক তখনও ভয় পেয়ে চলেছে দেখে তার বউয়ের কাছে গিয়ে বসতে বললাম। সে তাড়াতাড়ি তার বউয়ের কাছে চলে গেল। আমি ঠিক তখনই আম গাছের একটা কোটরের মধ্যে হঠাৎ করেই দেখতে পেলাম শ্মশানের একটা পোড়া কাঠ রাখা। সেটা দেখতে পেয়ে সেটার দিকে হাত বাড়িয়ে ধরতে যাব, ঠিক তখনই সেই তখনের মতোই হলো, যেন আমি একটা ধাক্কায় পেছনে গিয়ে ছিটকে পড়লাম। আর তার সাথে সাথে এবার দেখতে পেলাম অন্ধকারে কার্তিকের বাড়ির বাইরের রাস্তার উপরে কে যেন দাঁড়িয়ে আছে, আর হাসিটা তার দিক থেকেই ভেসে আসছে। সেটা বুঝতে পারার সাথে সাথে আমার সেই তীব্র অনুভূতিটা হলো। একটা অশুভ শক্তির উপস্থিতি অনুভূতি আমায় যেন চারপাশ থেকে ঘিরে ধরতে শুরু করলো। আমি অতি কষ্টে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে আবার সেই গাছের কোটরের দিকে হাত বাড়ালাম। সে এক অদ্ভুত ব্যাপার, আমি অনেক চেষ্টা করছি সেই কোটরের মধ্যে হাত ঢুকিয়ে কাঠ বার করে আনতে, কিন্তু কিছুতেই পারছি না। যেন প্রবল একটা বাধা আমার সামনে রয়েছে। মধুসুন্দরী দেবীর কথা মনে মনে ভাবতে ভাবতে চোখ বন্ধ করে একটা গুপ্ত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। আর ঠিক তখনই বুঝতে পারলাম আমার সামনের বাধা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। দূর থেকে ভেসে আসা সেই হাসিটা তখন বন্ধ হয়ে গেছে, তার বদলে ভেসে আসছে একটা জান্তব গর্জন, যেন কেউ প্রবল ক্রোধে গর্জন করে চলেছে। আমি সেই কাঠটা বার করে নিয়ে ছুঁড়ে মারলাম সেই ছায়ামূর্তির দিকে। ঠিক তখনই গম্ভীর গলায় কর্কশ ভাবে কেউ বলে উঠল, এত বড় ক্ষমতা তোর, আমার শিকারকে বাঁচিয়ে নিয়ে যাস? তোদের আমি মারবই, আর তার আগে তোকে মারবো। আমি তৎক্ষণাৎ মনের মধ্যে সমস্ত সাহস জড়ো করে আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম কার্তিকের বাড়ির উঠোন পেরিয়ে রাস্তার কাছে। তখন শুনতে পেলাম সেই কাপালি কোনো একটা গুপ্ত মন্ত্র উচ্চারণ করছে, আর তার সাথে সাথে এই যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। দেখতে পেলাম চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। তারানাথ থামতে আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। কিশোরী উত্তেজনা চাপতে না পেরে বলে উঠল, তারপর কি হলো ঠাকুরমশাই? মানে আপনি তো বলছেন এই কাপালিক আপনার থেকেও বেশি শক্তিধর ছিল, মানে আপনি কি তাকে হারাতে পারলেন? আমি কিন্তু কিছুই বললাম না, কারণ বুঝতে পারছিলাম তারানাথ আরো কিছু বলার জন্য অপেক্ষা করছিল, তাই চুপ করে রইলাম। একটু পরে তারানাথ বলল, যখন চারপাশের অন্ধকার আস্তে আস্তে কেটে গেল, চারপাশের সেই লম্বা কাঁচের আয়নাগুলো আমার সামনে থেকে দূরে সরে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেল। ঠিক তখনই দেখতে পেলাম আমি এসে দাঁড়িয়েছি গ্রামের শ্মশানে। এতটা পথ কিভাবে আসলাম আর কিছুই আমি বুঝতে পারছিলাম না। আমার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে সেই কাপালিক।
আমাদের থেকে খানিকটা দূরে একটা চিতা দাউ দাউ করে জ্বলছে, আর সেই চিতার আগুনে কাপালিককে স্পষ্ট দেখা যায়। আমি তাকে দেখতে পেয়ে ভীষণ রকম ভাবে চমকে উঠলাম, কারণ তার গায়ের রং আমার চেয়ে সামান্য কালো, মাথার চুল আমার চেয়ে সামান্য লম্বা, কিন্তু এগুলো ছাড়া তার সাথে আমার কোনো পার্থক্য নেই। যেন আমার সামনে কেউ একটা আয়না দাঁড় করিয়ে দিয়ে গেছে। সেই আয়নায় আমার সামান্য কালো দেখাচ্ছে, চুলের ব্যাপারটা বোঝা সম্ভব নয়, কারণ তার মাথায় জটা। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছি। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, তোর জন্যই তো অপেক্ষা করছি আমি, তোর জন্য। কেন কেন আমার জন্য অপেক্ষা করছো কেন? দেখতে পাচ্ছিস না, তোকে আমার মতোই দেখতে। সেটা তো হতে দেওয়া সম্ভব নয়। আজ এখানেই তোর শেষ দিন। এখান থেকে তুই আর বেঁচে ফিরতে পারবি না। তার কথা শুনে কেমন জানি চমকে উঠলাম। আশেপাশে অন্ধকার, আর সেই চিতা ছাড়া আর কিছুই নেই। সেই কাপালিক তখনও হেসে চলেছে, আর তার সাথে বিড় করে কি যেন মন্ত্র পড়ে চলেছে। আমি বুঝতে পারছিলাম আমার আশেপাশে একটা বন্ধনী গড়ে উঠছে। আমি প্রবল চেষ্টা করেও সেখান থেকে এক পা সরাতে পারলাম না। সেই কাপালিক আরো একবার হাসতে হাসতে বলে উঠল, তবে তোকে মারতে একটু খারাপ লাগবে। যতই হোক, তোকে দেখতে আমার মতো। আসলে গোটা দুনিয়ায় আমার মতো দেখতে আরো মোট 6 জন লোক রয়েছে, জানিস? তবে তাদের সবার সাথে আমার দেখা হয়ে গেছে। শুধু তোর সাথে দেখা হওয়াটাই বাকি ছিল। এখন সেটাও হয়ে গেল। কিন্তু তুই যদি ওদের সাহায্য না করতে যেতিস, তাহলে হয়তো আমি তোকে কিছুই করতাম না। তুমি ওদের ক্ষতি করতে চাইছো কেন? ওদের মেয়েকে তুমি মেরেছো, এখন কার্তিকের স্ত্রীকেও মারতে চাইছো কেন? কাপালিক যেন গর্জে উঠল, তারপর বলল, আমি ওই মেয়েটিকে চেয়েছিলাম। মেয়েটি সুলক্ষণ যুক্ত ছিল। ওর বলি দিতে পারলেই আমার সাধনা সিদ্ধ হতো। ওই মেয়েকে বলি দিতে পারলে 11টা বলির সমান বলি হবে। কিন্তু ও শুনল না আমার কথা। ওকে আমি তার জন্য সমস্ত কিছু দিতে পারতাম, কিন্তু না। তার কথায় আমি কেমন যেন চমকে উঠলাম। এত নৃশংস হতে পারে মানুষ? একটি বাচ্চা মেয়েকে বলির জন্য চেয়েছে, আর তা দেয়নি বলে তাদের ক্ষতি করতে চাইছে। তাই একটু জোরের সাথেই বলে উঠলাম, এতটা নৃশংস মানুষ হয় কি করে? একটা বাচ্চা মেয়েকে বলির জন্য চাইছো, তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা করবো কেন রে? মায়ের কাছে বলি দেওয়ার জন্য চাওয়াটা কি অপরাধ? অপরাধ নয়। তুই এসব বুঝবি না। শুধু লাল রঙের কাপড় পরে রুদ্রাক্ষের মালা জড়িয়ে ধরলেই সাধক হওয়া যায় না রে। সাধক হওয়ার জন্য নরবলি দিতে হয়, ক্ষমতা অর্জন করতে হয়। ক্ষমতা, এই দেখ আমার ক্ষমতা। কথাটা বলেই সে কাপালিক এক মুঠো ধুলো তুলে নিয়ে গুপ্ত মন্ত্র পড়ে আমার দিকে ছুঁড়ে দিতে আমি দেখতে পেলাম আমার চারপাশে গোল করে আগুনের বলয় তৈরি হলো। সেই আগুনের তাপ আমার মুখে পর্যন্ত এসে লাগতে শুরু করলো। সেই কাপালিক হাসতে হাসতে বলল, চাইলেই আমি এক্ষুনি তোকে আগুনে পুড়িয়ে মারতে পারি, কিন্তু আমি তা করবো না। তোকে আমার মতন দেখতে, তোর ক্ষতি আমি করতে চাই না। তাই তুই চলে যা। তোকে আমি ছেড়ে দিচ্ছি। তুই এখান থেকে চলে যা। ওদের কোনো সাহায্য করার চেষ্টা তুই করবি না। আগুন তখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, যেন মনে হচ্ছিল এক্ষুনি আমি পুড়ে যাব। কাপালিক আরো একবার বলল, কথা দে আমায়, তুই এখান থেকে চলে যাবি। তাহলে তোকে এক্ষুনি ছেড়ে দেবো, আর নইলে। তার কথা শেষ হওয়ার আগেই আমি বলে উঠলাম, না, আমি ওদের সাহায্য না করে এখান থেকে যাব না। আমার দীক্ষাগুরু আমায় বলেছিলেন, মানুষের সাহায্য করার জন্যই তন্ত্র, মানুষের ক্ষতি করার জন্য নয়। তুমি চাইলে আমার ক্ষতি করতে পারো, কিন্তু আমি বেঁচে থাকতে ওদের ছেড়ে এখান থেকে যাব না। কাপালিক হঠাৎ করে উঠে দাঁড়িয়ে আর এক মুঠো ধুলো আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল,
তাহলে মর তুই। আমি দেখতে পেলাম আমার চারপাশের আগুনটা যেন আরো বাড়তে শুরু করেছে। এক্ষুনি সেই আগুন আমায় ঝলসে দেবে, আমি এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না। সেই কাপালিকের অট্ট হাসিতে চারপাশটা ভরে উঠতে লাগলো, আর কালো কালো কত ছায়া মূর্তি যেন আমার আশেপাশে এসে ভিড় জমাতে শুরু করলো। আমি মন্ত্রমুগ্ধের মতো সেদিকে দেখে চলেছি। এমন সময় মনের ভেতর কেমন যেন একটা ক্ষীণ আশার আলো দেখতে পেলাম। আমি হঠাৎ করে মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। চোখ বন্ধ করে রইলাম। চোখ বন্ধ করে সেই কাপালিকের হাসির শব্দ ছাড়া আরো খাড়া যেন শ্মশানের আশেপাশে হেসে উঠছে তা বুঝতে পারছিলাম। আমি চোখ বন্ধ করে রইলাম। বুঝতে পারছিলাম আগুন আমায় স্পর্শ করতে শুরু করবে এক্ষুনি। আর ঠিক তখনই কাপালিকের হাসি থেমে গেল। তার হাসি থেমে যেতেই আমি একটা ব্যাপার বুঝতে পারলাম। হঠাৎ করে যেন বৃষ্টি নেমে এসেছে। কোথা থেকে বৃষ্টি নেমে এলো কে জানে, কারণ আকাশে মেঘের চিহ্ন মাত্র এর আগে আমি দেখতে পাইনি। এখন উপরের দিকে তাকাতেই বুঝতে পারলাম গোটা আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, আর সেই আগুনের ওপর বৃষ্টির জল এসে পড়ছে। আগুন নিভে গেছে, আর আমার আশেপাশের বলয় যেন ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। আমি বুঝতে পারছিলাম আমি নড়াচড়া করার শক্তি ফিরে পাচ্ছি। সেই কাপালিক গর্জে উঠে বলল, কে কে বাঁচাচ্ছে তোকে? কে বাঁচাচ্ছে বল? মানুষের ভালো করার উদ্দেশ্য থাকলে সাহায্য করার জন্য কারো অভাব হবে না। তুমি মানুষের ক্ষতি করছো, তাই তোমারও ক্ষতি হবে। একবার তোমার পেছনের দিকে তাকিয়ে দেখো, দেখো তাকিয়ে। আমি বুঝতে পেরেছিলাম এইখানে মধুসুন্দরী দেবী আমায় সাহায্য করবে। আমি তাকে স্মরণ করেছি, সে আমায় কোনো বিপদ হতে দেবে না। সেই বৃষ্টি নামিয়েছিল, আর তখনই সেই কাপালিকের পেছনে শ্মশানে জ্বলতে থাকা চিতাটার পাশে আমি কালো একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কাপালিক বোধহয় কিছু একটা বুঝতে পেরেছিল, তাই পেছনের দিকে ঘুরে এক মুঠো ধুলো তুলে নিয়ে সেদিকে ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু কিছুই হলো না। একটা আগুনের উল্কা বাতাসে দেখা দিয়ে মিলিয়ে গেল। কাপালিক রাগান্বিত ও বিরক্তিকর স্বরে বলল, আমার আমার ক্ষমতা কাজ করছে না। কে কে আছে এখানে? কে? আর তুই তুই বা কে? তোকে সাহায্য করছে কে? আমি এবার মনের জোর ফিরে পেয়েছিলাম, তাই বললাম, মধুসুন্দরী দেবী। চিতার আগুনটা ততক্ষণে নিভে আসতে শুরু করেছে। কাপালিক বুঝতে পেরেছিল এভাবে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই বলল, আজ তুই বেঁচে গেলি, কিন্তু কোনো না কোনো দিন আমি এর বদলা নেবই নেবই। তোকে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলে অন্ধকারে সেই কাপালিক শ্মশানের মধ্যে কোন দিকে যে চলে গেল তা আমি বুঝতে পারলাম না। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকার পর বুঝতে পারলাম সেটার এক পাশে এসে দাঁড়ানো সেই ছায়া মূর্তিটা কখন যেন হাওয়ায় মিলিয়ে গেছে। চারপাশটা কেমন একটা শুভ গন্ধে ভরে উঠেছে। আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি কার্তিকের বাড়িতে ফিরে এলাম। আমরা বুঝতে পারলাম যে গল্প শেষ হয়েছে, তাই আমি বলে উঠলাম, তার মানে ওই কার্তিক আর ওর স্ত্রীর কিছুই হয়নি, তারা বেঁচে গেছিল? সেই কাপালিক অনেক শক্তিধর ছিল, তা তোমাদের আগেই বলেছি। সেই কাপালিক আসলে আমায় সেখান থেকে সরিয়ে শ্মশানে নিয়ে গিয়েছিল ওদের ক্ষতি করার জন্য। আমি শেষ রাত্রের দিকে কার্তিকের বাড়িতে ফিরে এসে দেখতে পেলাম কার্তিক তার বউয়ের বিছানার এক পাশে কখন যেন ঘুমিয়ে পড়েছে। তাকে ধাক্কা দিয়ে তুলতে যাওয়ার আগে চোখ পড়ল কার্তিকের স্ত্রীর দিকে। তার মুখটা হা হয়ে রয়েছে, চোখের দৃষ্টি খোলা। কয়েকটা মাছি শরীরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি এগিয়ে গিয়ে তার কপালে হাত রাখতেই বুঝতে পারলাম গোটা শরীরটা ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। কার্তিকের ঘুম ভাঙতে সে সমস্তটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। কাঁদতে কাঁদতে আমার পায়ের উপরে পড়ে বলল,
ঠাকুরমশাই, আমার কি হলো? এখন আমি কি দিয়ে থাকবো ঠাকুরমশাই, বলুন তো? এখন আমি কি দিয়ে থাকবো ঠাকুরমশাই? আমি তার কথার উত্তর দিতে পারিনি। কোন রকমে তাকে শান্ত করে সেদিন সকালেই গ্রাম থেকে চলে এসেছিলাম। তোমরা জানো, মৃত্যু আমি নিজের চোখে দেখতে পারি না। সেই সব আমার কখনোই সহ্য করতে বা দেখতে ভালো লাগে না। তারানাথ থামতে কিশোরী বলে উঠল, তার মানে ঠিক আপনার মতো দেখতে কাপালিকের সাক্ষাৎ পেয়েছিলেন সেদিন? তারানাথ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, তবে সেই কাপালিক আমায় বলেছিল সে তার আগে আরো 6 জন তারই মতো দেখতে মানুষের দেখা পেয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো তাহলে তার ক্ষমতা কত প্রবল। আর তার মানে তো আমার মতো আরো 6 জন রয়েছে, আর সেই কাপালিককে নিয়ে হলো 7 জন। এবার বলো, এরপরও আমি কি করে অবিশ্বাস করব যে গোটা দুনিয়ায় আমাদের মতন দেখতে 7 জন করে মানুষ থাকে? কিন্তু ঠাকুরমশাই, তাদের দেখা তো আমরা পাবো, অন্তত একজনের দেখা। আমি যখন অন্তত একজনের দেখা পেয়েছি, তাহলে তোমাদের জীবনেও সেই একজনের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। তবে গোটা 7 জনের দেখা পাওয়া বোধহয় সম্ভব নয়। তবে সেই কাপালিক পেয়েছিল তার ক্ষমতার কারণে। তবে তোমাদের কথা আমি বলতে পারবো না।